ক্লাসের মূল যে টপিকটার নাম হচ্ছে বাক্য। ক্লিয়ার ভাই? আমরা এবার আলোচনা করব বাক্য নিয়ে। বাক্যের সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের আজকে আবার ক্লিয়ার করার চেষ্টা করছি। তো সম্পূর্ণ বাক্যের ক্লাসটা আপনারা আজকের এখানে আপনারা দেখে নিতে পারবেন। ক্লিয়ার? তো বাক্য গঠন কি, বাক্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে, বাক্যের শ্রেণী বা কী কী, সবগুলো জিনিস আমরা আজকের ক্লাসে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো বাক্য মানে কি, বাক্যটা কি আগে আমরা একটু দেখে নিই। বাংলা ব্যাকরণের অন্যতম একটা মূল বিষয় হচ্ছে বাক্য। ক্লিয়ার না? তো বাক্য মানে এক কথায় যদি বলি যে আমরা কিভাবে বলতে পারি যে একটি ভাষায় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে শুধু শব্দ জানলেই হয় না, সেই শব্দগুলিকে সুশৃঙ্খলভাবে সাজাতে হয়। ইয়েস, আমাদের মনের যে কোনো কথা, মনের যে কোনো ভাব আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে শুধুমাত্র শব্দগুলো জানলে আমাদের হবে না, এই শব্দগুলোকে আমাদের সুসজ্জিতভাবে সাজাতে হবে। অর্থাৎ আমার যদি এখন একটু পিপাসা পেয়ে যায়, তো আমি যদি বলি তুই জল খা, আমি নে দে চ, শব্দগুলো জানলাম কিন্তু কিছু হলো। তখন যদি বলি আমাকে এক গ্লাস জল দাও, তার মানে এই শব্দগুলোকে আমি কি করছি, অ্যারেঞ্জ করেছি। এই যে শুধুমাত্র শব্দ জানলেই হবে না, সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো অ্যারেঞ্জমেন্টটা যে করব, এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করার পর যা দাঁড়াবে সেটাই হচ্ছে একটা বাক্য। শব্দগুলো সঠিকভাবে সুসজ্জিত করার পর যা দাঁড়াবে সেটা হচ্ছে কি আমাদের একটা বাক্য। ঠিক আছে? ক্লিয়ার? তো এই পাঠে আমরা বাক্যের সংজ্ঞা, বাক্যের যে বিভিন্ন পদ আছে, সবগুলা বৈশিষ্ট্য, সবগুলা জিনিস আমরা এখানে দেখে নেব। এবার আমরা প্রথমে দেখে নিই বাক্যের সংজ্ঞা কি। যে কয়টি সুসজ্জিত পদের দ্বারা মনের কোনো একটি ভাব সুসম্পন্নরূপে প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে। ক্লিয়ার স্যার? কি বললাম? যে কয়টা সুসজ্জিত পদ রয়েছে, এই পদের দ্বারা যখনই আমরা মনের কোনো একটা ভাব সুসম্পন্নভাবে যখন আমরা প্রকাশ করতে পারি, তখন তাদের সমষ্টিকে বাক্য বলা হয়। অর্থাৎ বাক্য হলো পদের এমন একটি সুশৃঙ্খল সমাবেশ যা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে সক্ষম। আমি উদাহরণ দিয়ে যদি আমি আপনাদের বুঝাই তাহলে জিনিসটা বুঝবেন। এই যে বাক্যের যে বিভিন্ন যে বাক্যের যে মধ্যে মধ্যে পদ যেগুলো আছে, বাক্যের যে অংশ, এই প্রত্যেকটাকে আমি সুসজ্জিতভাবে সাজাতে হবে। আর সুসজ্জিতভাবে যখন আমি পদগুলোকে সাজাবো, তখন একটা মনের ভাব সেখানে ফুটে উঠবে। এটাকেই বলা হয় কি, বাক্য। জিনিসটা মনে রাখবেন। সঠিক এবং ভুল বিন্যাসে যদি তুলনা করি, পদগুলি অর্থবহ হলেই কিন্তু বাক্য হয় না, সেগুলিকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। এখানে কিন্তু সবগুলো শব্দ কিন্তু ঠিক আছে ভাই, পদ ঠিক আছে, কিন্তু সেগুলো সুবিন্যস্ত নয়। এই যে বলেছিলাম যে সুবিন্যস্ত বা সুসজ্জিত, এখানে সুসজ্জিত নয়। যেমন দেখুন, ঠিক আসিয়াছি আমি সময়েই, সবগুলো শব্দ কিন্তু ঠিক আছে, শব্দগুলো ভুল নাই, পদগুলো ভুল নাই, কিন্তু এটা একটা বাক্য নয়। কারণ কি, বাক্যটা অবিন্যস্ত অবস্থায় আছে, সেটা সুবিন্যস্ত অবস্থায় নাই। সেটাকে আমি ঠিক করব। যদি ঠিক করি তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি আমি ঠিক সময়ে আসিয়াছি। এখানে দেখুন আমিও আছে, ঠিকও আছে, সময়ও আছে, আসিয়াছি আছে, সবগুলোই আছে, কিন্তু এই শব্দগুলোকে আমাকে কি করতে হবে, বা এই পদগুলোকে আমাকে কি করতে হবে, সুশৃঙ্খলভাবে বা সুবিন্যস্তভাবে সাজাতে হবে। যখন আমি সাজিয়ে দেব, তখন সেটা কি হয়ে যাবে, একটা বাক্য হয়ে যাবে। ঠিক আছে? বাক্যের যে পদগুলো আছে, এই পদগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। এখান থেকে প্রশ্ন আসে, কি কি স্যার? একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা। একটা বাক্য হতে গেলে বাক্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকা চাই, কিংবা বাক্যে ব্যবহৃত পদসমূহের তিনটি অপরিহার্য বৈশিষ্ট্য থাকতে হয়। এই তিনটি বৈশিষ্ট্য একত্রে বিদ্যমান থাকলেই আমরা পদ সমষ্টিকে একটি সার্থক বাক্যে পরিণত করতে পারি। অর্থাৎ একটা বাক্য হতে গেলে এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, তাই না? আমরা মানুষ হতে গেলে আমাদের মধ্যে মান এবং হুঁশ থাকতে হয়। ঠিক সেম টু সেম একটা বাক্য হতে গেলে তার মধ্যে আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা থাকতে হবে। এবার কথা হচ্ছে, স্যার হোয়াট ইজ আসক্তি, স্যার হোয়াট ইজ যোগ্যতা, স্যার হোয়াট ইজ আকাঙ্ক্ষা? চলুন আমরা এক এক করে জিনিসটাকে বুঝি, কারণ খুব ভালো করে আমাদের বুঝতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন কিন্তু আমাদের ভিতর থেকে আসবে। তাই কনসেপ্টটা যদি ভালো করে বুঝে নেই, তাহলে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার, তাই না ভাই?
প্রথমে আমরা আসক্তিটাকে দেখি। বাক্যের বিভিন্ন অংশ যথাস্থানে সন্নিবিষ্ট করার নামই হচ্ছে আসক্তি। পদগুলি সঠিক ক্রমে না বসালে বাক্যের অর্থ বিকৃতি হয় বা অর্থহীন হয়ে পড়ে। আগে যে উদাহরণটা দেখালাম যে ঠিক আসিয়াছি আমি সময়েই, এখানে কিন্তু সবগুলো পদ ঠিক আছে, ভুল নয়, কিন্তু এটা একটা বাক্য নয়। কেন বাক্য নয়? কারণ বাক্যের মধ্যে এটা সুবিন্যস্ত অবস্থায় নাই। আর সুবিন্যস্ত অবস্থায় নাই, এটাকে আমরা ব্যাকরণের বৈশিষ্ট্যের ভাষায় কি বলতে পারি? যে এটার আসক্তি নাই। আসক্তি, দ্যাট ইজ আসক্তি। আসক্তি মানেই হচ্ছে যে সঠিকভাবে সুবিন্যস্ত অবস্থায় যদি বসতে পারে, দ্যাট ইজ কল আসক্তি। ক্লিয়ার না? ঠিক আসিয়াছি আমি সময়, এটা কিন্তু সঠিক না। এটাকে যদি আমি সঠিক করতে হয় তাহলে আমাকে বলতে হবে আমি ঠিক সময়ে আসিয়াছি। অর্থাৎ কোন শব্দের পর কোন শব্দ বসবে, কোন পদের পর কোন পদ বসবে, এটা সঠিকভাবে বসিয়ে যখন আমি একটা অর্থ প্রকাশ করব তখন সেটা হবে একটা বাক্য। আর এই সঠিকভাবে বসানোই হচ্ছে বাক্যের আসক্তি। যদি ঠিক আসিয়াছি আমি সময়েই, তো এটা বাক্য নয়। যদি প্রশ্ন এইভাবে আসে যে ঠিক আসিয়াছি আমি সময়েই, এটা একটা বাক্য নয়। তো এটা বাক্যের মধ্যে তার কোন গুণটা নাই? এটা বাক্য নয়, তার কারণ তার মধ্যে নাই। কি নাই? অপশনে থাকবে আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা বা কোনোটাই নয়। কারেক্ট আনসার হবে আসক্তি। কারণ অ্যারেঞ্জমেন্ট নাই। মনে রাখবেন আসক্তি মানে কি? অ্যারেঞ্জমেন্ট বা সিস্টেমেটিক ওয়ে আমরা যেটা বলতে পারি, দ্যাট ইজ কল আসক্তি। ক্লিয়ার? তারপর আমরা দেখি যোগ্যতা। ক্লাসটা দীর্ঘ হবে। তারপর হবে আমাদেরকে যোগ্যতা। যোগ্যতা মানে কি? কোনো পদসমষ্টি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাব প্রকাশে যদি কোনো অসঙ্গতি না থাকে তবে সেই পদসমূহের বাক্য গঠনের যোগ্যতা আছে বলা যায় না। যেমন বাক্যটা আমরা যে বলবো, বাক্যের অর্থটা আদৌ যুক্তিযুক্ত কতটা আছে সেটা আমরা দেখে নেই। উদাহরণ দিয়ে যদি বলি, এই দেখুন, রিনা ঘাসে সাঁতার দিতেছে, এটা একটা বাক্য, আমরা বলতে পারি এটা বাক্য। ক্লিয়ার না? কিন্তু রিনা কি ঘাসে সাঁতার দেয়? রিনা হচ্ছে একজন মানুষ, সে ঘাসে সাঁতার দিতেছে। আরে ভাই, কখনো কি কোনো মানুষ ঘাসে সাঁতার দেয়? এটা আপনি শুনতে পেয়েছেন? এটা আসলে তো অসত্য না, এটা হচ্ছে একটা মিথ্যা কথা। যখনই এই ধরনের কোনো মিথ্যা কথা প্রকাশ পাবে কোনো বাক্যে, দ্যাট ইজ কল এইখানে তার যোগ্যতা নাই। সুতরাং এটা কোনো বাক্য নয়। এটা সঠিক যোগ্যটা কি হবে? যোগ্য হবে রিনা জলে সাঁতার দিচ্ছে। এবার যদি বলি সূর্য উত্তর দিকে উদিত হয়, সূর্য উত্তর দিকে উদিত হয়, বাক্য তো সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করলাম, এখানে কিন্তু আসক্তি আছে। এটা বাক্যের আসক্তি আছে, আমরা বলতে পারি বাক্যের আসক্তি 100%, কারণ একটা সিকোয়েন্সে বা ক্রম অনুসারে আছে, কোনো ডাউট নেই। কিন্তু এখানে যোগ্যতা অনুসারে কি ঠিক আছে? সূর্য কি উত্তর দিকে উদিত হয়, সেটা কি সত্য? না, সেটা তো সত্য নয়, সেটা হচ্ছে মিথ্যা। তার মানে এই সূর্য উত্তর দিকে উদিত হয়, এটা কি আদৌ বাক্য? না স্যার, এটা বাক্য নয়। এটা বাক্য কেন বাক্য নয়? কারণ তার মধ্যে যে তিনটা বৈশিষ্ট্য থাকা দরকার, তার মধ্যে যোগ্যতা বৈশিষ্ট্যটা নাই, যার কারণে সূর্য উত্তর দিকে উদিত হয়, এটা কোনো বাক্য নয়। সঠিক তাহলে স্যার এটা সঠিক কী হবে? সূর্য উত্তর দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ক্লিয়ার? তারপর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা একটু অন্য ধরনের। কী ব্যাপারটা দেখি আমরা। বাক্যের কিছু অংশ বলার পর অবশিষ্ট অংশটুকু বলার জন্য বক্তার যেমন আগ্রহ থাকে, তেমনি না বলা অংশটুকু শোনার জন্য শ্রোতারও কিন্তু অনেক আগ্রহ জন্মে। পদসমষ্টি সেই আকাঙ্ক্ষা যদি পরিতৃপ্ত করতে পারে তাহলে বাক্যটির আকাঙ্ক্ষা আছে আমরা বলতে পারি। যেমন আমরা কিছু একটা বলতে যাই, বলতে বলতে হঠাৎ যদি একটা জায়গায় থেমে যাই, থামার পর বাক্যটা কিন্তু শেষ হয়নি, বাক্যটা অর্ধেক বাক্যে যদি আমরা থেমে যাই এবং পরবর্তীতে কি আছে সেটা যদি আমরা একটা শ্রোতা, পরবর্তীতে একটা শ্রোতা শোনার জন্য সে কী করছে? আকাঙ্ক্ষা করছে। তো এই পরবর্তীতে শুনিয়ে তার যদি আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারি, তার মানে সেটা বাক্য তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। যদি এই পদ দ্বারা তার আকাঙ্ক্ষা পূর্ণ না হয়, তার মানে সে আকাঙ্ক্ষা নয়। এস ফর এক্সাম্পল, তোমাদের শ্রেণীর অরুণ, তোমাদের শ্রেণীর অরুণ, তোমাদের শ্রেণীর অরুণ, তারপর কি করছে? তারপর মানে তার এই তোমাদের শ্রেণীর অরুণ বলার সঙ্গে সঙ্গে সকলের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে তারপরে কি আসবে। স্যার অরুণ কী করলো স্যার? আমি কিন্তু তোমাদের শ্রেণীর অরুণ বলে শেষ করে দিলাম। এবার যদি বলি তোমাদের শ্রেণীর অরুণ বলে অতটুকু তো শেষ। তারপর শ্রোতারা কিন্তু শোনার জন্য আগ্রহী। তো পরবর্তী বাক্যটা আমি বললাম আমি জল খেতে যাচ্ছি। এটা ব্যাপারটা বুঝবেন, একটু ভালো করে বুঝবেন। তোমাদের শ্রেণীর অরুণ,
বললাম, তারপর শ্রোতারা কিন্তু শোনার জন্য আগ্রহী যে কি হতে পারে। তো এখানে আমি বলে ফেলাম আমি জল খেতে আগ্রহী, সেটা একটা বাক্য হলো। তোমাদের শ্রেণীর অরুণ, এটা একটা বাক্য। আমি জল খেতে যাচ্ছি বা আমি জল খেয়েছি, এটাও আর একটা বাক্য। তো দুটোকে যদি মিলাই দিলাম যে তোমাদের শ্রেণীর অরুণ আমি জল খেতে যাচ্ছি, তো এটা কি এই যে তোমাদের শ্রেণীর অরুণের সঙ্গে আমার জল খাওয়ার কোনো সম্পর্ক আছে? শ্রোতার কি কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হলো না? তার মানে বাক্য আকাঙ্ক্ষা নয়। তো সঠিকটা কী হবে যদি এই ধরনের হয় যে তোমাদের শ্রেণীর অরুণ সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তার মানে এটা একটা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে যে ওহো অরুণ কী করেছে, হয়তো খুব খারাপ একটা কাজ করেছে, নতুবা খুব একটা ভালো কাজ করেছে, মানে ওই রিলেটেড যদি কিছু একটা ভালো করে বোঝায়, দ্যাট ইজ কল আমরা বলতে পারি যে এটাকে কি রয়েছে ভাই, বাক্যের আকাঙ্ক্ষা রয়েছে। তো আমরা বুঝলাম বাক্যের পদের তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আসক্তি, এটা হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা। তো এই তিনটা কি আবার একবার ফাইনালি রিভাইজ করে দিই। আকাঙ্ক্ষা মানে সঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি অ্যারেঞ্জমেন্ট যে একটার পর একটা কোনটার পর কোনটা কোন শব্দ কোন পদ বসবে সঠিকভাবে যদি বিন্যাস করতে পারে, দ্যাট ইজ কল আসক্তি। যদি যোগ্যতা থাকে অর্থাৎ বাক্যটা সঠিক কিনা না, ভুল আছে কিনা না, শুদ্ধ আছে কিনা না, তো এটা যদি যাচাই করে যদি দেখি বাক্যটা শুদ্ধ আছে তার মানে তার যোগ্যতা আছে, যদি কিনা বাক্যটা ভুল আছে তার মানে তার যোগ্যতা নাই। আবার এই যে আকাঙ্ক্ষাগত যদি কিছু কোনো একটা পরবর্তী বাক্যে যদি তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে তখন সেটা বাক্যের আকাঙ্ক্ষা আছে। যদি আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না, দ্যাট ইজ কল আকাঙ্ক্ষার অভাবে সেটা বাক্য হলো না। ক্লিয়ার স্যার? এবার বাক্যের আরও দুইটা প্রধান অংশ আছে, যেটা একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিদেহ। দেখুন বাক্যের আরও দুইটা অংশ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য পাঠ আর একটা হচ্ছে কি স্যার বিদেহ পাঠ। উদ্দেশ্য মানে কি? যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় সেটাই বাক্যের উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে আমরা কিছু একটা করি, কোনো একটা কাজ করি, সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। সহজ কথায় বাক্যের মূল বিষয় বা প্রসঙ্গই হচ্ছে উদ্দেশ্য। আর বিদেহটা কি? উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় সব কিছু হচ্ছে বিদেহ। যেমন উদ্দেশ্যের ক্রিয়া, গুণ, অবস্থা, এই সব কিছু হচ্ছে কি অন্তর্ভুক্ত। একটা জিনিস মনে করতে হবে আমাদের, প্রত্যেকটা পূর্ণাঙ্গ বাক্যে অর্থাৎ একটা পূর্ণ বাক্যে অন্তত একটি উদ্দেশ্য এবং একটা বিদেহ থাকবেই। যদি একটা উদ্দেশ্য এবং একটা বিদেহ না থাকে তাহলে কখনো বাক্যটা পূর্ণাঙ্গ বাক্য বা পূর্ণ বাক্য হবে না। ঠিক আছে? এই দুটি অংশই বাক্যের কঙ্কাল গঠন করে। আমরা বলি না মানুষের কঙ্কাল, তো মানুষের মধ্যে যদি কঙ্কালই না থাকে তাহলে সে কি মানুষ? সে তো মানুষ না। কঙ্কাল মানে কি? হাড়। তো আমাদের মধ্যে যদি হাড়ই না থাকে তাহলে আমাদের শরীরে মাংস গজাবে কোথা থেকে, আর আমরা মানুষ তৈরি হবো কোথা থেকে, আমরা মানুষ হলাম কী করে, তাই না? তো এটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় হচ্ছে বাক্যের কঙ্কাল, অর্থাৎ যদি উদ্দেশ্য বিধেয় না থাকে তাহলে বাক্য থাকবে না। একটা বাক্য বাঁশি বাজে মন মাঝে কি বন মাঝে, যে বাঁশিটা বনের মধ্যে বাজছে না আমার মনের মধ্যে বাজছে। শ্রীমতী রাধারানী বা রাধিকার একটা উক্তি কৃষ্ণের প্রতি। কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন তখন রাধিকা ঘরে বসে বলছেন যে এই যে বাঁশিটা বাজছে সেটা আমার মনে হয় না যে বনের মধ্যে সে বাজাচ্ছে, আমার মনে হচ্ছে সে আমার মনের মধ্যে বাজাচ্ছে, আমার মনে তার বাঁশিটা বেজে উঠছে। তো এই ক্ষেত্রে তিনি বলেছিলেন বাঁশি বাজে বন মাঝে কি মন মাঝে। এই বাক্যে কাকে উদ্দেশ্য করার কথা বলেছে? কে বাজছে? কার কথা বলা হয়েছে? বাঁশির কথা বলা হয়েছে। তার মানে বাঁশিকে উদ্দেশ্য করে যেহেতু বাক্যটা বলা হয়েছে, তার মানে এই বাক্যে উদ্দেশ্যটা হচ্ছে কি বাঁশি। ক্লিয়ার? বোঝা গেল? বাঁশি বাজে, কে বাজে অর্থাৎ কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? বাঁশিকে উদ্দেশ্য করে। তার মানে বাঁশিটা হচ্ছে কি এই বাক্যের উদ্দেশ্য। আর বাঁশি সম্পর্কে যতটুকু বলা হয়েছে সব কিছু হচ্ছে বিদেহ। তো বাঁশি সম্বন্ধে কি বলা হয়েছে? যে বাজে মনোমাঝে কি বনমাঝে। তো এই বাজে মনোমাঝে কি বনমাঝে এটুকু হচ্ছে বাক্যের বিদেহ। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? তারপর কি আমরা দেখি, আচ্ছা এবার দেখি বাক্যে রূপগত বা গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে তিন প্রকার। বাক্যের আমরা রূপগত বা গঠনগত দিক দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে রূপগত দিক দিয়ে বা গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে আমাদের তিন প্রকার। প্রতিটি ভাগের একটি নিজস্ব বৈশিষ্ট্য এবং উদাহরণ আছে। তিন প্রকার আমরা জেনে রাখবো যে রূপগত বা গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে আমাদের কয় প্রকার স্যার? বাক্য হচ্ছে তিন প্রকার। কী কী স্যার? সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। মনে থাকবে, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। যে বাক্যে মাত্র একটি উদ্দেশ্য এবং একটা বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে। ক্লিয়ার? তো আচ্ছা
আমি একটু অন্যভাবে আমি যাই, বোঝাতে সুবিধা হবে আমার। দেখুন, যেমন ধরুন, যদি কোনো বাক্যের মধ্যে ডেফিনিশন আমরা পরে যাব, আগে আমরা শর্ট টেক্সটটা আপনাদের দেখিয়ে দিই। যদি কোনো বাক্যের মধ্যে যখন তখন, যেহেতু সেহেতু, যেমন তেমন, যে সে, যদি তবে, এইগুলা যদি আপনারা পান, এগুলাকে বলা হয় সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম। এগুলো যদি আপনারা পান তাহলে মনে করে নেবেন এই বাক্যটা হচ্ছে কি জটিল বাক্য। যদি কোনো বাক্যের মধ্যে আমরা যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা, যেমন তেমন এইভাবে রিলেটেড ওয়ার্ড যদি আমরা পাই তখন সেটা হবে জটিল বাক্য। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, যখন বৃষ্টি আসলো তখন বাইরে যাবে না, বাক্যে যখন তখন আছে। যখন আমি ঘরে ঢুকলাম তখন মা রান্না করিতেছিলেন, বাক্যে যখন তখন আছে। যেহেতু তুমি দোষ করেছ সেই হেতু তোমাকে শাস্তি পেতে হবে, এই বাক্যে যেহেতু সেহেতু আছে। যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন আছে। ঠিক আছে। যদি কোনো বাক্যে, আবার বলি, যদি কোনো বাক্যে যখন তখন, যেহেতু সেহেতু, যেমন তেমন, যে সে, যদি তবে, এই শব্দগুলো বা এইগুলাকে বলা হয় সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম যদি থাকে তাহলে ধরে নেবেন বাক্যটা কী ধরনের বাক্য, জটিল বাক্য। মনে থাকবে। আচ্ছা, এবার আমরা যাই যৌগিক বাক্যের ক্ষেত্রে। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এখানে দুটো বাক্য থাকবে। যৌগিক বাক্যে কি থাকবে, যৌগিক মানে কি কম্বাইন, ঠিক আছে, কম্পাউন্ড যদি বলি কম্পাউন্ড। আর জটিল মানে কি স্যার, কমপ্লেক্স সেন্টেন্স। আর যৌগিক মানে কম্পাউন্ড, ঠিক আছে, মানে সংযুক্তকরণ যাকে আমরা বলতে পারি। তো দুটো বাক্যকে সংযোগ করা, দুটো বাক্যকে কে সংযোগ করে, এখানে দেখবেন দুটো বাক্য থাকবে। বাক্য কয়টা থাকবে, দুইটা থাকবে, এবং মধ্যেখানে একটা সংযোজক অব্যয় বা কানেক্টিং অব্যয় থাকবে। এবং, ও, কিন্তু, অথবা, অথচ, তাই, তবু, এই ধরনের কিছু না কিছু একটা অব্যয় পদ আমাদের থাকবে। অব্যয় পদটা আমাকে কি করবে, দুটো বাক্যকে কানেক্ট করে দেবে। ফর এক্সাম্পল, সীমা বই পড়ছে, দেখুন সীমা বই পড়ছে একটা বাক্য। সুমিত ঘর থেকে বেরোচ্ছে আরেকটা বাক্য। মনে করবেন এখানে দুইটা বাক্য আছে, দেখুন সীমা বই পড়ছে একটা বাক্য, সুমিত ঘর থেকে বেরোচ্ছে আরেকটা বাক্য। দুটো বাক্যকে কানেক্ট করে দিয়েছে, এক বাক্যে করে দিয়েছে। মধ্যেখানে কে করেছে, এই যে আর হচ্ছে কি একটা আর বা এবং বা ও বা কিন্তু, এই কোনো না কোনো একটা শব্দ কী করবে, দুটো বাক্যকে কানেক্ট করবে। তো যখন এই দুটো বাক্যকে একটা বাক্যে কানেক্ট করা হবে দ্যাট ইজ কল যৌগিক বাক্য। বোঝা গেল। আর যদি বলে অনলি যদি বলে সীমা বই পড়ছে, তার মানে সেটা তো যৌগিক না, যেহেতু সেহেতু, যখন তখন নাই, সেটা জটিল না। তো ডাইরেক্ট সীমা বই পড়ছে এটা হয়ে যাবে আমাদের কি, সরল বাক্য। সুমিত ঘর থেকে বেরোচ্ছে, এটা কি, এটা হচ্ছে সরল বাক্য। আর যখন এই দুইটা সরল বাক্য একসঙ্গে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, যখন এই দুটা সরল বাক্য একসঙ্গে কানেক্ট হয়ে যাবে তখন আমরা কি বলবো, কোনো একটা সংযোজক অব্যয় দিয়ে কানেক্ট হয়ে যাবে, তখন সেটা হবে যৌগিক বাক্য। বোঝা গেল। যেমন সুস্মিতা গান গায়, এখানে যখন তখন, যে সে, যারা তারা, কোনো কিছু নাই, দ্যাট ইজ কল সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে। এখানে উদ্দেশ্য আর বিদেহ থাকবে, কোনো কথা নেই। এখানে সুস্মিতা হচ্ছে উদ্দেশ্য, গান গায় হচ্ছে বিদেহ, আমরা আগে যেটা দেখেছিলাম। মনে থাকবে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এবার এডিশনালি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি কোনো বাক্যে অনেক সময় জটিল বাক্যকে কিন্তু মিশ্র বাক্য বলা হয়। মনে রাখবেন, যদি অপশনে এখানে একটু সমস্যা হচ্ছে, অনেক ব্যতিক্রমী সমস্যা, আমি বলে দিচ্ছি। যদি কোনো একটা বাক্য আপনারা পড়লেন, বাক্য পড়ে দেখলেন যে এটা জটিলও মনে হচ্ছে আবার যৌগিকও মনে হচ্ছে, এই বাক্যের মধ্যে যখন তখন আছে, আবার দুটা বাক্যকেই কোনো না কোনো একটা দিয়ে কানেক্ট করেছে, তো স্যার এটা আমরা জটিল ধরবো না যৌগিক ধরবো, এমন বাক্য পাওয়া যায় যে আপনার পড়লে মনে হবে হ্যাঁ এটা তো জটিল। আবার যখন আপনি বাক্যটা আবার যখন তার পরবর্তী অংশ পড়বেন তখন দেখবেন না স্যার এটা তো যৌগিক বাক্য। এবার কি করবেন, তো এই ক্ষেত্রে আপনি যেটা অপশন সিলেক্ট করবেন, এই ক্ষেত্রে সিলেক্ট করছেন মিশ্র বাক্য। যদি কোনো বাক্য পড়ার পর আপনার মনে হয় যে বাক্যটা জটিল বাক্যও ঠিক আছে আর যৌগিক বাক্যও ঠিক আছে, দুটোও ঠিক আছে, জটিল দিলেও শুদ্ধ, যৌগিক দিলেও শুদ্ধ, কিন্তু জটিল বা যৌগিক তো যে কোনো একটা হতে হবে, তো এই ক্ষেত্রে দুটোই কিন্তু শুদ্ধ। জটিল দিলে আপনার ভুল হচ্ছে, যৌগিক দিলে ভুল হচ্ছে। তো যখন এই জটিল বা যৌগিক দুটারই বৈশিষ্ট্য নিহিত থাকবে তখন এই বাক্যটাকে আমরা বলবো কি মিশ্র বাক্য। ঠিক আছে। আর যদি বাক্যটা জটিল বাক্য হয়, আমি ডাইরেক্ট একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি, জিনিসগুলো বুঝবেন।
যদি বাক্যটা জটিল বাক্য হয়, যে যখন তখন, যে সে যারা তারা রয়েছে, কিন্তু অপশনে আপনার জটিল বাক্য নাই, পরীক্ষার হলে দেখলেন যে যখন একটা বাক্য আসলো, কি বাক্য আসলো, একটা বাক্য আসলো, যদি তুমি আমার কাছে আসো তবে আমি তোমার কাছে যাব, যদি তুমি আমার কাছে আসো তবে আমি তোমার কাছে যাব, যদি তবে, এই বাক্যটা তো জটিল বাক্য স্যার, কিন্তু অপশনে জটিল নাই। এবার কি করবেন, এবার অপশনে নিশ্চয় মিশ্র বাক্য থাকবে। যদি এই ধরনের কেস যদি আপনারা পান, যদি অপশনে জটিল না থাকে আর বাক্যটা জটিলের হয়, তাহলে আমরা মিশ্র দেবেন। আর যদি কোনো বাক্যে জটিল এবং যৌগিক দুটারই মিশ্রণ থাকে, ঠিক আছে, দুটারই মিশ্রণ থাকে, আর যদি আপনারা অপশনে জটিল যৌগিক মিশ্র থাকে, তো আপনারা অবশ্যই মিশ্র দেবেন। ক্লিয়ার, মিশ্র থাকবেই। তো এবার আমরা ডেফিনেশনের দিক দিয়ে 1 মিনিটে আলোচনা করি। যে বাক্যে মাত্র একটা উদ্দেশ্য, একটা বিদেহ থাকবে তাকে সরল বাক্য বলে। ভেরি সিম্পল। জটিল বাক্য কি, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। আমি ডেফিনেশন কেন পড়লাম, কোনো সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে যে বাক্যে একটি অপ্রধান খণ্ডবাক্য থাকে এবং তার অধীনে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে কি বলা হয়, বা বলে দেবে জটিল বাক্য কি, জটিল বাক্য কি বলে 4টা অপশন দিয়ে দেবে, তার মধ্যে এই রিলেটেড যেটা থাকবে এটা কারেক্ট আনসার হবে। তারপর আমরা দেখি যৌগিক বাক্য। দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন যৌগিক বাক্য বলে। অর্থাৎ দুইটা সরল বাক্য থাকবে বা দুইয়ের বেশি সরল বাক্য থাকতে পারে, এবং মধ্যখানে এবং, ও, কিন্তু, অথবা, অথচ তাই দিয়ে সংযোগ হবে, কানেক্ট করবে, দ্যাট ইজ কল্ড যৌগিক বাক্য। ক্লিয়ার, এতক্ষণ বুঝালাম? ক্লিয়ার ভাই, ক্লিয়ার হলো? এবার আমরা আগে দেখেছিলাম যে এখানে রূপগত দিক দিয়ে বা গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে মূলত 3 প্রকার। ঠিক আছে, এবার আমরা বাক্যের যদি অর্থ অনুসারে যাই, অর্থের দিক দিয়ে বাক্যকে আরও 7 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, অর্থের দিক দিয়ে বাক্যকে আরও 7টি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ আমরা একবার শর্টকাটে দেখে নেব। নির্দেশাত্মক বা স্টেটমেন্ট বেস, যেটা বিবৃতি ঘোষণা, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, বিস্ময় আদিবোধক বাক্য, কার্যকারণাত্মক বাক্য এবং সন্দেহবোধক বাক্য। 7টা প্রকার কিন্তু জানলে হবে না স্যার। 7টা তো জানলাম, এবার কোন বাক্য কী করে হবে, আমরা কি করে বুঝবো? ইয়েস, এখন আমরা এই 7টার প্রত্যেকটার ডেফিনেশন আমাদের জানতে হবে। আমরা প্রত্যেকটা বাক্যকে চেনার উপায় জানতে হবে। বাক্য দেখা মাত্র আমরা কি করে চিনতে পারি, এটা আমরা এবার জানবো। এই 7টা বাক্য আপনারা দেখে নিন। 1 নম্বর হচ্ছে কি নির্দেশাত্মক, তারপর প্রশ্নসূচক, তারপর অনুজ্ঞাসূচক, তারপর প্রার্থনাসূচক, বিস্ময় আদিবোধক, কার্যকারণাত্মক এবং সন্দেহবোধক। এই 7 ধরনের বাক্য আছে। 1 নম্বর আমরা চলে যাই, এই যে দেখতে পেলাম নির্দেশাত্মক যেটা বাক্য, 1 নম্বর আমরা চলে যাই নির্দেশাত্মক বাক্য। তো নির্দেশাত্মক বাক্য আরও 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক, একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে নাবোধক। ঠিক আছে, নির্দেশাত্মক বাক্য 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। ঠিক আছে ভাই, ইতিবাচক কোনগুলা? আজ খুব গরম পড়েছে, পজিটিভ সেন্সে, বাক্যের মধ্যে কোনো নাবোধক কিছু নাই। তিনি স্কুলে যাচ্ছেন, মিথ্যাবাদীকে সকলে অবিশ্বাস করে, নিজ হাতে গড়া বিপদের মুখে বুকে করে নিয়ে রয়েছে, সবগুলো নির্দেশাত্মক বাক্য বা ডিক্লারেটিভ বা আমরা যেটাকে বলেছিলাম বাক্য, ইতিবাচক বাক্য। নাবোধক যদি বাক্য, প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়, প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়, এখানে কিন্তু নাবোধক শব্দ রয়েছে। তোমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, এটা কিন্তু নাবোধক বাক্য। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, নেগেটিভ সেন্টেন্স। রূপ দেখে হিয়ার আরতি নাহি টুটে, রূপ দেখে হিয়ার আরতি নাহি টুটে, তো নাহি টুটে দ্যাট ইজ কল্ড নেগেটিভ সেন্টেন্স। তো যখনই অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা 2 ভাগে ভাগ হয়, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। তো এই সবগুলো হচ্ছে কি নির্দেশাত্মক বাক্য, ইতিবাচক বা নেতিবাচক। আপনারা বুঝলেন? ক্লিয়ার? এই ধরনের বাক্য যখনই পজিটিভ বা নেগেটিভ জেনারেলি সেগুলো নির্দেশাত্মক বাক্য হয়। বাকিগুলো বুঝি তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। প্রশ্নসূচক বাক্য তো আপনাদের বুঝাবার কোনো প্রয়োজন নেই।
যে বাক্যে প্রশ্ন বোঝায়, কিংবা আরও একটা শর্টকাট পদ্ধতি, যে প্রশ্নসূচক বাক্যের পিছনে এই কোয়েশ্চন মার্কটা থাকবে, যে বাক্যের পিছনে কোয়েশ্চন মার্কটা থাকবে, এটাই তো হচ্ছে প্রশ্নসূচক বাক্য, তাই না? আর যখন এই চিহ্নটা থাকবে তখন বাক্যটা হবে বিস্ময়সূচক বাক্য। মনে থাকবে, এই চিহ্নটা যখন থাকবে তখন হচ্ছে প্রশ্নসূচক বাক্য, আর এই চিহ্নটা যখনই থাকবে তখন আমরা কি বলতে পারি, এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। ক্লিয়ার না? যেমন দেখুন, সুখকে বাইরে খুঁজবার জিনিস, প্রশ্ন করা হচ্ছে। কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে? যে বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে প্রশ্নসূচক বাক্য বলে। ভেরি সিম্পল থিং। যে ধরনের বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করায় বহুত বড়িয়া ভাই। প্রশ্নটি সরাসরি হতে পারে, আবার ঘুরিয়ে বলা যেতে পারে। উভয় ক্ষেত্রে এই চিহ্নটা কিন্তু অপরিহার্য। আফটার অল, যখনই এই চিহ্নটা দেখা মাত্র আপনারা বুঝতে পারবেন যেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। এবার স্যার অনুজ্ঞাসূচক বাক্যটা কি? 3 নম্বরে আমরা জানি। এবার অনুজ্ঞাসূচক বাক্যটা কি? যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায়, যে বাক্যে আমাদের আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝাবে তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হবে। যে বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ, একটু ভালো করে বুঝবেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যে প্রথমটা দেখেছিলাম নির্দেশাত্মক বাক্য, এখানে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে, এখানে কোনো আদেশ, উপদেশ, এটা ডিক্লারেটিভ, সহজভাবে যে কোনো পজিটিভ বা নেগেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে। এখানে যদি কোনো বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তখন সেটাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই বাক্যে সাধারণত ক্রিয়ার অনুজ্ঞা রূপ ব্যবহৃত হয়। তো ক্রিয়ার অনুজ্ঞা কি আমরা পরবর্তী কাটে দিতে পারি। আদেশটা কঠোর হতে পারে, আবার অনুরোধটা কোমল হতে পারে। আদেশটা খুব শক্ত আদেশও হতে পারে, আর যে অনুরোধ করব সেটা অনেক কাকুতি মিনতি হতে পারে, সেটা হচ্ছে অনুজ্ঞাসূচক। এমন কাজ আর কখনো করো না, তোমাকে কি করা হচ্ছে, এখানে উপদেশ দেওয়া হচ্ছে যে এমন কাজ আর কখনো করো না। ভাই আমাকে একটু সাহায্য করো, এখানে কি করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, ভাই আমাকে একটু সাহায্য করো। সময় থাকতে নিজের কাজে মনোযোগ দাও, এটা একটা উপদেশ। ঠিক আছে? আর এমন কাজ আর কখনো করো না, এটা আদেশও বলতে পারি। এক্ষেত্রে যদি সেটা বক্তার কথার উপর ডিপেন্ড করবে, সেটা আজকে করছো আর যেন এই কাজটা কখনো করবে না জীবনে, না এই কাজ থেকে বিরত থাকবে, এটা আদেশও বোঝাতে পারে। ক্লিয়ার না? এটা বক্তার কথার উপর ডিপেন্ড করবে। তো এই সকল বাক্য আমরা কি দেখলাম, এই যে 3টা বাক্য, এমন কাজ আর কখনো করো না, ভাই আমাকে একটু সাহায্য করো মানে অনুরোধ করা হচ্ছে, সময় থাকতে নিজের কাজে মনোযোগ দাও, এটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তো যখনই কোনো বাক্যে আদেশ, উপদেশ বা অনুরোধ দেওয়া বোঝাবে তখন সেই বাক্যটা হবে কি, অনুজ্ঞাসূচক বাক্য। ক্লিয়ার স্যার? অনুজ্ঞাসূচক বাক্য। তারপর হচ্ছে স্যার প্রার্থনাসূচক বাক্য কি? যে বাক্যে সাধারণত প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পায়, যে বাক্যে সাধারণভাবে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পাবে সেটা হবে কি, প্রার্থনাসূচক বাক্য। ভগবান তোমার মঙ্গল করুন। ঠিক আছে? যৌবনের পরশমণি করাও তবে স্পর্শ। শ্রদ্ধাঞ্জলি শূন্য অঞ্জলি তোমার পূর্ণাঞ্জলি হোক। অর্থাৎ একটু প্রার্থনা করা আর কি, ভগবানের কাছে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা, যে ভগবান তোমার মঙ্গল করুন, ভগবানের কাছে প্রার্থনা করলাম। যৌবনের পরশমণি করাও তবে স্পর্শ, শূন্য অঞ্জলি তোমার পূর্ণাঞ্জলি হোক। আরও অনেক বাক্য আছে, এগুলো সবগুলো হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। তারপর হচ্ছে বিস্ময় আদিবোধক চিহ্ন। বিস্ময় আদিবোধক বাক্য, এখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্নের মতো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে রাখুন। এই যে চিহ্নটা হচ্ছে সবসময় বিস্ময়বোধক চিহ্ন, এবং যে সকল বাক্যের শেষে এই চিহ্নটা থাকবে আপনি দেখা মাত্র পক করে ধরে নেবেন যে স্যার এই বাক্যটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। ক্লিয়ার? তো বাক্যের ডেফিনেশনটা কী বলেছে দেখি। যে বাক্যে কোনো আনন্দ, বিস্ময়, উৎসাহ, ঘৃণা, ভয় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাহাকে বিস্ময় আদিবোধক চিহ্ন বলা হয়। আর শেষে এই চিহ্নটা অবশ্যই ব্যবহার হয়। যে বাক্যে অনেক আনন্দ বুঝাবে, আহা কি সুন্দর নিশি চন্দ্রমা উদয়, মানে খুব সুখের কথা বলা হচ্ছে, আনন্দের কথা বলা হচ্ছে। মরি মরি কি মনোরম দৃশ্য, বিস্ময়। ইস সাত করে আবার নাম রাখা হয়েছে অরুণ। ঠিক আছে? মানে এখানে কি করা হচ্ছে দেখুন, ইস সাত করে আবার নাম রাখা হচ্ছে অরুণ, মানে ক্রিটিসাইজ করা হচ্ছে, ঘৃণার ছলে বলতে পারে, তাই না? তো এই দেখুন এখানেও ইস পরেও কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন আছে। তো এই সকল বাক্যকে বিস্ময়বোধক বাক্য আমরা বলতে পারি। তারপর 6 নম্বরে আমরা যেটা দেখেছিলাম এটা হচ্ছে কার্য কারণাত্মক বাক্য। স্যার এটা আবার কি? যে বাক্যে কার্যের কোনো কারণ বা শর্তের উল্লেখ থাকে, এই বাক্যটা হচ্ছে কন্ডিশনাল বাক্য, শর্ত থাকবে।
এই বাক্যের মধ্যে কি থাকবে? শর্ত থাকবে। ঠিক আছে, কলা বিক্রির টাকাটা এসে গেলে চাঁদা দেব। এখানে চাঁদা দেব, আমি চাঁদা দেবো, ঠিক আছে, কিন্তু কখন দেব? যদি আমি কলা বিক্রির টাকাটা পেয়ে যাই তবে আমি চাঁদা দেব, মানে কন্ডিশন আছে। তো এইগুলাকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। মন দিয়ে না পড়লে সাফল্য আসবে না, সাফল্য আসবে না, ঠিক আছে, কন্ডিশন কি? মন দিয়ে না পড়লে, ঠিক আছে না? আপনি যদি আপনি একবারটি আসেন আমাদের আনন্দ উল্লাসে পূর্ণ হবে। আমাদের আনন্দ উল্লাস পূর্ণ হবে কখন হবে? কোন কন্ডিশনে হবে? যদি আপনি আসতে পারেন। তো এই ধরনের বাক্যটা হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, বাক্যের মধ্যে শর্ত আছে। তো এই বাক্যগুলোকে বলা হয় কার্যকারণাত্মক বাক্য। খুব ভালো করে ডেফিনিশনগুলো দেখবেন, উদাহরণের সাহায্যে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডাউট থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন। সন্দেহবোধক বাক্য, যদি কোনো বাক্যের মধ্যে সন্দেহ বা কোনো অনিশ্চয়তা প্রকাশ পায় তখন সেগুলোকে সন্দেহবোধক বাক্য বলে। জেনারেলি সন্দেহবোধক বাক্যটা চেনার একটা সহজ যেটা উপায়, এটা হচ্ছে বুঝি, বোধহয়, হয়তো, এই শব্দগুলো থাকবে। বুঝি, বোধহয়, হয়তো এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে ইনক্লুড থাকে তখন মনে করেন বাক্যটা সন্দেহবোধক হওয়ার চান্স আছে। তোরা বুঝি আমাকে ছেড়ে দিচ্ছিস, মানে সন্দেহ লাগছে আর কি। তোরা বুঝি আমায় ছেড়ে দিচ্ছিস, বুঝতে পারছেন না বাংলা অর্থটা? বোধহয় তিনি আসছেন না, মানে ডাউট, এখানে ডাউট, সন্দেহবোধক মানে ডাউট সেশন, ঠিক আছে না ভাই? ডাউট সেশন। বোধহয় তিনি আসছেন, বোধহয় আমার দ্বারা আর রেজাল্ট ভালো করা হবে না, মানে ডাউট, সন্দেহ। হয়তো বা সে ইস্তফা দেবে, মানে এটাও ডাউট। তো যদি কোনো বাক্যের মধ্যে হয়তো বা, বোধহয়, বুঝি এই ধরনের শব্দ যদি থাকে তাহলে এই বাক্যটা নিঃসন্দেহে কী ধরনের বাক্য হবে? সন্দেহবোধক বাক্য, ঠিক আছে না? তো এই কনসেপ্টগুলো যদি খুব ভালো করে আগে জেনে যাই তাহলে কিন্তু আমরা অবশ্যই খুব ভালো করে আমরা দেখতে পাবো। তো একবার আমরা একদম শেষে আমরা এই আজকের যেটা লেসন করলাম, এই লেসনের আধা ঘন্টা হয়ে গেছে ভাই। তো লেসনের সারসংক্ষেপ আমরা কী কী শিখলাম একবার দেখে নিই। প্রথমে তো আমরা বাক্যের সংজ্ঞা শিখলাম, যে বাক্যটা কি করে বাক্য হতে হবে। যদি কোনো সুসজ্জিত পদের সমষ্টি যা মনের ভাব, পূর্ণ ভাবটাকে প্রকাশ করবে। বাক্যের পদের সমষ্টিগুলোকে সুসজ্জিতভাবে হতে হবে, যেটাকে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ যদি করে, দ্যাট ইজ কল বাক্য বা সেন্টেন্স। তো এটা আমরা শিখলাম। তারপরে আমরা দেখলাম যে বাক্যের কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে, 3টা বৈশিষ্ট্য। একটা কি স্যার? একটা হচ্ছে আসক্তি। আসক্তি মানে কি? সঠিক বিন্যাস, যে শব্দগুলা পদগুলা এলোমেলো থাকলে হবে না, একটার পর একটা থাকতে হবে, দ্যাট ইজ কল আসক্তি। তারপর হচ্ছে যোগ্যতা, যে অসঙ্গতিপূর্ণ অর্থ, যে বাক্যের মধ্যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এইটা বাক্য কখনো বাক্য হবে না, ঠিক আছে? তো বাক্যর মধ্যে একটা সঠিকতা যাচাই থাকতে হবে, দ্যাট ইজ কল যোগ্যতা। আকাঙ্ক্ষা মানে একটা দুটা বাক্য যখন বলবো একটার সঙ্গে আরেকটা আমাদের কানেক্ট থাকতে হবে, সম্পূর্ণ আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, দ্যাট ইজ কল 3টা বৈশিষ্ট্য আলোচনা করছি। তো বাক্যের মধ্যে উদ্দেশ্য বিদেহ আমরা পড়েছি, যাকে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর যার সম্পর্কে যত কিছু বলা হবে সব কিছু বিদেহ। যাকে উদ্দেশ্য করে বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য সম্বন্ধে বাকি যত কিছু বলা হবে এভরিথিং ইজ নোন এজ বিদেহ। তারপর আমরা দেখেছি যে রূপগত দিক দিয়ে বা গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। তো সরল বাক্য কি? সরল বাক্যে একটা উদ্দেশ্য এবং একটা বিদেহ থাকবে। জটিল বাক্যে একটা প্রধান বাক্য থাকবে এবং সঙ্গে অপ্রধান খণ্ডবাক্যও থাকবে। জটিল বাক্যে কী থাকে? প্রধান বাক্য থাকবে এবং সঙ্গে অপ্রধান খণ্ডবাক্যও থাকবে। যৌগিক বাক্য কী হবে? 2টা সরল বাক্য থাকবে, একটা সংযোজক অব্যয় দিয়ে কানেক্টেড থাকবে। ক্লিয়ার? অর্থগত যে 7 প্রকার আমরা যে পড়লাম, কি পড়লাম? নির্দেশাত্মক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনা, বিস্ময়, কার্যকারণ এবং সন্দেহবোধক, ঠিক আছে? আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা এই 3টা গুণ একসাথে থাকলেই পদসমষ্টি একটি জীবন্ত বাক্যে পরিণত হয়। অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বাক্যের মধ্যে যদি এই 3টা যদি বৈশিষ্ট্য বা 3টা গুণ যদি থাকে তাহলেই এটা একটা জীবন্ত বাক্য হিসেবে পরিণত হয়, আদারওয়াইজ এটা একটা কখনো বাক্য হয় না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? তো আজকে এই ছোট্ট একটা বাক্যর ক্লাস আমরা আলোচনা করলাম। তো আমরা পরবর্তী কোনো একটা সময় আমরা বাক্যের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই। যদি কোনো পয়েন্টে আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন, আমি আপনাদেরকে আরেকবার